হাই, আমি রক্তিম। আজকে সম্পূর্ণ একটা অন্য পুজোবার্ষিকী নিয়ে কথা বলবো এবং তার কিছু কিছু লেখা নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে পুজোবার্ষিকীটা দেখাই। প্ল্যাটফর্ম পুজোবার্ষিকী। এই পুজোবার্ষিকীর নামও প্ল্যাটফর্ম, পাবলিশারের নামও প্ল্যাটফর্ম। স্পাইনে দাম লেখা আছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কারণ একটু এমনভাবে লেখা যেটা ক্যামেরায় একটু বোঝা মুশকিল, বা সেটা বোঝার জন্য আরও বেটার ক্যামেরা লাগবে, যেটা আমার নেই। 299 টাকা। আর এর পেজ সংখ্যা আমি পুজোবার্ষিকীর সংগ্রহে বলে দিয়েছিলাম, তাও বলি 312 এর হচ্ছে পেজ সংখ্যা, এটাই। আর পুজোবার্ষিকীতে যেমন হয় অনেক টিয়েগুলো রয়েছে, অর্থাৎ এই হেডপিস রয়েছে। এর উপন্যাস কি আছে ওভারঅল, এটা হচ্ছে সূচি। ক্যামেরায় কতটা দেখা যাবে এটা আমি জানি না, যাই হোক দেখিয়ে দিচ্ছি। উপন্যাসে আমি যেটা দেখছি এখানে উপন্যাস রয়েছে যে স্বপ্নময় মূর্খ ও তার মায়ের আশ্চর্য কাহিনী, সমীরণ দাস। যতুগৃহ 2, এটা বৈশালী সিরিজের সোমনাথ সেনগুপ্তর আরেকটা উপন্যাস। মীরা তৃষ্ণা বসাক, মান্ডবী বৈশাখী ঠাকুর, আর দ্রৌপদীর মৃত্যু দীপ মাহান্তি। এই কটা উপন্যাস রয়েছে। উপন্যাসিকা রয়েছে মোহনীপুলের মেয়ে বাদুর, অভিক মুখোপাধ্যায়। সে পথে তুমি একা, আরো এক অভিক দত্ত। এছাড়া প্রবন্ধ অনেক রয়েছে। হরিপদ ভৌমিকের প্রবন্ধ রয়েছে, দীপান ভট্টাচার্যের রয়েছে, সোমব্রত সরকারের রয়েছে, মানস শেঠ, এদের প্রবন্ধ রয়েছে। এছাড়া গল্পে শ্যামল ঘোষের রয়েছে আহ্বান, ভজনের ঘরবাড়ি অভিক সরকার, চেকমেট সমজা দাস, সুখের লাগিয়া মহুয়া মল্লিক, জীবনীয় পিয়া সরকার, রফলা নেই, গুনাহ অঙ্গিরা দত্ত দণ্ডপাঠ, এরকম আরো অনেক রয়েছে। এছাড়া কবিতাও রয়েছে, অরণি বসু, মণিশঙ্কর বিশ্বাস, এদের কবিতাও রয়েছে। আর প্রথম দিকে এদের বিভিন্ন লেখার এরকম ভাবে অ্যাড দেওয়া রয়েছে, যেমন রুদ্রদূত, সুজন বাউড়া, এরকম নানা রকম। এছাড়াও এখানেও রয়েছে আরো কিছু কিছু অ্যাড ট্যাড। তো মোটামুটি পুজোবার্ষিকীর এরকমই, হালকা, খুব বেশি ওজনও নয়, পেজ সংখ্যা খুব বেশি নয়। আর পেজ পাতলা হলেও পেজের লেখা কিন্তু খুব ঝাপসা নয়, বেশ ভালোই লাগছে পেজের লেখা পড়তে। আর হালকা হওয়ার জন্য হাতে নিয়ে পড়তেও সুবিধা হচ্ছে। তো এখানকার দুটো উপন্যাস নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে প্রথম উপন্যাসটা হচ্ছে তৃষ্ণা বসাকের মীরা। এবার এই মীরা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একবার হেডপিসটা দেখিয়ে দিই। এইরকম দেখতে হেডপিস, মীরা নাম, যেটা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সেই মীরাবাই, রাজস্থানের। তিনি রানী থেকে সন্ন্যাসিনী হয়ে উঠেছিলেন এই যাত্রাপথ, এবং তিনি কৃষ্ণকেই নিজের পরমেশ্বর বলে মেনে নিয়েছিলেন। এই যাত্রাপথেরই বর্ণনা মীরা, এবং তার বহু রকমের ভজন কীর্তন অনেক কিছু এই উপন্যাসটার মধ্যে রয়েছে। বড় উপন্যাস, নন থ্রিলার উপন্যাস, পড়তে কিন্তু বেশ লেগেছে। এখানে একটা কথা বলি, ধরুন পথের পাঁচালী এই উপন্যাসটা নিয়ে কেউ যদি স্টেজে একটা নাটক বানায়, সেই নাটকটা খুব বেশি এনজয় করা যাবে বলে আমার মনে হয় না। সম্ভবত কেউ এই অ্যাটেম্প্ট করেও নি স্টেজে পথের পাঁচালী করা। দু একটা অডিও স্টোরি হলো, সেটারও সেই ফিলটা আসে না যেটা সিনেমা দেখলে হয়। এটার অর্থ হচ্ছে পথের পাঁচালীকে যদি ওই ফরম্যাটে অডিও ভিজুয়াল মোডে আপনাকে নিয়ে যেতে হয়, তাহলে বেস্ট পসিবল রাস্তা হচ্ছে সিনেমা, অর্থাৎ এর সিনেম্যাটিক ভ্যালু খুব হাই। সিমিলারলি মীরা এই লেখাটার, আমি পজিটিভ নেগেটিভ যাই বলি, এই ভিডিওতে আপনি যাই শুনে বুঝে থাকুন না কেন, এই লেখাটার লিটারেচার ভ্যালু কিন্তু প্রচন্ড হাই। অর্থাৎ এটাকে বুঝতে গেলে, এটাকে আত্মস্থ করতে গেলে আপনাকে কিন্তু পড়তেই হবে। কোথাও লেখা রিভিউ পড়ে আমি মোটামুটি নিশ্চিত, বা আমার এই ভিডিও শুনে মীরা উপন্যাসটাকে আপনি ফিল করতে পারবেন না। তাই এটাকে ফিল করার, এনজয় করার এক এবং একমাত্র উপায় এটা পড়া। এর লিটারেচার ভ্যালুটা ওইভাবেই সেট করা রয়েছে। তাই এটা নিয়ে বিস্তারিত চর্চা করতে গেলে এটার পজিটিভ এই ওই বলতে পারবো না, কিন্তু আপনি যদি পড়তে থাকেন আপনার মধ্যে একটা 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 ফিলিং আসবে, আপনাকে এটা কোথাও গিয়ে একটা ডমিনেট করবে। এর যে আমেজ সেটা আপনার মধ্যে বসে যাবে, আপনার ভালো লাগবে। এইটা হচ্ছে এই উপন্যাসটার মেন। তো মোটামুটি এটাই এই উপন্যাসটা নিয়ে বলা। লেখার কায়দা ভালো, এবং মাঝে মাঝে কীর্তন টীর্তন এগুলো দিয়ে ভালো করা হয়েছে। এবং সেই সময়ের পরিস্থিতি যা ছিল, রাজাদের মধ্যে জহর ব্রত ছিল, সতীদাহ প্রথা, এই সমস্ত কিছু ছিল, এবং সেই সমাজটাকে তুলে আনা। এবং শেষের দিকে আবার এখনকার সময়ের একটা মীরা নামের একটা চরিত্রকে এনে এই দুজনকে কানেক্ট করে মোটামুটি খুব সুন্দর করে এই উপন্যাসটা দাঁড় করানো রয়েছে। কিন্তু আমি এটা অনুরোধ করব, শুধুমাত্র শুনে বা লেখা পড়ে এটা বোঝা যাবে না, এটা আপনাকে পড়তে হবে, পড়েই বুঝতে হবে। এরপরে আর একটা উপন্যাস নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে গোয়েন্দা উপন্যাস দীপ মাহান্তির দ্রৌপদীর মৃত্যু। এর কভারটাও বেশ সুন্দর। যে রয়েছে কভারে সে হচ্ছে
এই উপন্যাসের গোয়েন্দা সোমদা। যেহেতু সোমদার এটা আমার প্রথম উপন্যাস, হয়তো আপনারা যারা এই ভিডিও দেখছেন তারাও প্রথমত সোমদার ব্যাপারে জানছেন, তাই তার একটু পরিচয় দিয়ে দেওয়া দরকার। সোমদা হচ্ছে গোয়েন্দা এবং তার সহকারী হচ্ছে রিক, ফেলুদা কায়দার ধরা যেতে পারে। এবং এটা পুলিশ স্টোরি নয়, বৈঠকি গোয়েন্দা, এটা একদম ক্লিয়ার প্রথম থেকে। এবার গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে পুরুলিয়ার, গ্রামীণ পুরুলিয়ার বান্দোয়ানে এক কম বয়সী বিধবা মারা গেছেন, খুন হয়েছে। এবার সেইটাকে সলভ করার জন্য পুলিশ হেল্প নেবে সোমদার। তো মোটামুটি এটা হচ্ছে স্টোরি আউটলাইন। এবার এর পজিটিভ কি কি? প্রথমত লোকেশনটা এর পজিটিভ, পুরুলিয়াতে ফেলা হয়েছে এবং পুরুলিয়াকে খুব ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে, এটা ভালো লেগেছে। দুই হচ্ছে সোমদা চরিত্রটা কিরকম, এটাও চরিত্র ডেভেলপমেন্ট করে বেশ ভালোভাবে করা গেছে। এর নাম হচ্ছে দ্রৌপদীর মৃত্যু। মহাভারতের সঙ্গে এই লেখার সরাসরি যোগাযোগ আছে এবং যেটা খুব ইন্টারেস্টিং। প্রথম দিকে যদি আপনি খেয়াল করে পড়েন বুঝতে পারবেন, না বুঝতে পারলে মাঝামাঝিতে এসে লেখক কিন্তু ডিরেক্টলি বুঝিয়ে দিয়েছেন, সেটাও ভালো লেগেছে। এর সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে এখনকার গোয়েন্দা গল্পে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হচ্ছে যে লেখকরা বুঝে উঠতে পারে না যে আমি পুলিশ স্টোরিতে যাব না আমি বৈঠকি কায়দায় গোয়েন্দা গল্প বলবো। এবার ফল হয় হচ্ছে এর মাঝামাঝি রাস্তায় গেলে, ধরুন যে পুলিশ স্টোরি খুব বেশি জানে না যে লেখক, সে একটা কিছু পুলিশ স্টোরি লিখে বসলো, পুলিশ প্রসেস লিখে বসলো, এটা ভুল হয়ে গেল। সেই জন্য দীপ মাহান্তি একটা জিনিস করেছেন, তিনি পুলিশ প্রসেসের ধারপাশেই যাননি। তিনি প্রথম থেকে ঠিক করে নিয়েছেন ওটা আমার এরিয়া অফ ইন্টারেস্ট না, ওটার ধারপাশে যাবো না, আমি একটা গল্পে রহস্যের জট পাকাবো এবং সেটাকে সলভ করবো। উনি ওটাই করেছেন, ওনার গোয়েন্দা সোমদা এক্স্যাক্টলি ওটাই করেছেন। এই পুলিশ প্রসেসের ধারপাশ না ঘেঁষার জন্য ভুল হওয়ার সম্ভাবনা এলিমিনেট করা গেছে এবং গল্পটা ওই জিনিসগুলোর থেকে বাইরে বেরিয়ে নির্ভেজাল একটা গল্প হিসেবে উঠে দাঁড়িয়েছে। এটা কিন্তু খুব ভালো লেগেছে। এছাড়া এই গল্পের মধ্যে আর্টিস্টদের যারা ছবি আঁকেন তাদের একটা রেফারেন্স রয়েছে এবং সেই রেফারেন্সটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বহ্নি পতঙ্গের মতো একটা আমেজ তৈরি করতে পেরেছে, যেটা কিন্তু খুব ভালো লেগেছে। মোটামুটি এগুলো হচ্ছে এর পজিটিভ দিক। এছাড়া এই গল্পের যে তদন্ত পদ্ধতি সোমদার, তিনি যেভাবে খুঁজে বের করেন এটাও, এবং অবজারভেশনের যে টুলগুলোকে ব্যবহার করা রয়েছে, একটা ছবি হাতে আঁকা না তোলা, এই সমস্ত কিছু করে যেটা করা হয়েছে সেটাও আমার বেশ ভালো লেগেছে এবং মূল ক্রিমিনালকে যেভাবে খুঁজে বের করা হয়েছে সেটাও খারাপ লাগেনি। এর শুধু একটাই নেগেটিভ পয়েন্ট, মূল যে ক্রিমিনাল তার সম্বন্ধে ইনফরমেশন এক্সচেঞ্জটা আরো আগে করতে হতো, আরো শুরুতে পাঠককে দিতে হতো, তারপর পাঠক মাথা ঘাম। এটা না করে প্রায় অনেকটা চলে যাওয়ার পর মূল ক্রিমিনালের দিকে আমরা এগিয়ে গেছি। তো এইটাই হচ্ছে মোটামুটি এই গোয়েন্দা গল্পটা পড়ে আমার থরলি ভালো লেগেছে। আমি যখন রিটেন রিভিউ করেছিলাম আমার পেজে, সেটা আপনারা দেখতে পারেন। এছাড়া কলকাতা থ্রিলার ক্লাব গ্রুপেও রয়েছে রিভিউটা। আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং এই ভালো লাগার কারণগুলো আমি বললাম এবং তার সঙ্গে যে ভিকটিম, সে ভিকটিমকেও ক্যারেক্টারটাকে ডেভেলপ করা রয়েছে। এটা আরেকটা পজিটিভ পয়েন্ট, আমি একটু আগে বলতে গিয়ে ভুলে গেছিলাম যে ভিকটিমের যে ক্যারেক্টার সেটাকে খুব ভালো করে বিল্ড করা রয়েছে। কারণ ভিকটিম কিরকম সেটা বোঝা খুব দরকার এবং সেখান থেকে অনেক সময় অনেক ক্লু বেরিয়ে আসে। তো মোটামুটি এই দুটো উপন্যাস নিয়ে প্ল্যাটফর্ম পুজো বার্ষিকীর আমি কথা বললাম। আপনারা কে কে প্ল্যাটফর্ম কিনেছেন বা কিনবেন বলে ঠিক করেছেন আমায় কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।